ইরানের কারণে আমেরিকার জরুরি তেলের ভান্ডার ধীরে ধীরে ফুরিয়ে যাচ্ছে। কিন্তু কেন? এই বিষয়টা বুঝতে হলে আগে আমাদেরকে সাপ্লাই আর ডিমান্ডের ব্যাপারটা একটু বুঝতে হবে। ধরেন আপনার কাছে একটা তেলের দোকান আছে, আপনার দোকানে মজুদ আছে ১০০ বোতল সয়াবিন তেল, কিন্তু তেল কিনতে আসলো ২,০০০ মানুষ। এখন আপনার কাছে বোতল আছে মাত্র ১০০টা, অথচ চাহিদা তার চেয়ে অনেক বেশি। তখন কি হবে? এই ২,০০০ মানুষের মধ্যে কেউ হয়তো বলবে, আচ্ছা ঠিক আছে, আমি প্রতি বোতলে ২০ টাকা বেশি দেবো। আরেকজন বলবে, আমি ৩০ টাকা বেশি দেবো, তেলটা আমাকে দেন। আপনি যেহেতু ব্যবসা করেন, স্বাভাবিকভাবেই যে বেশি দাম দিয়ে তেলটা কিনতে চাচ্ছে তার কাছে আপনি বিক্রি করবেন। ফলে বাজারে তেলের সরবরাহ কম, কিন্তু কেনার মানুষ বেশি হওয়ায় দাম বাড়তে শুরু করবে। আন্তর্জাতিক বাজারেও ঠিক একইভাবে তেলের দাম বাড়ে। যখন তেলের সরবরাহ কম থাকে কিন্তু চাহিদা অনেক বেশি থাকে, তখন ক্রেতাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয় যে যে বেশি দাম দিতে পারবে সে আগে তেল পায়। আর সেই প্রতিযোগিতার কারণে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বেড়ে যায়। আমেরিকা অনেকটা এই পদ্ধতিতেই তেলের বাজার সামলানোর চেষ্টা করে। আর বাজারে তেলের দাম নিয়ন্ত্রণ করতে গিয়ে তারা নিজেদের জরুরি তেলের ভাণ্ডারও দ্রুত খালি করে ফেলছে। কিন্তু এটা সাধারণ কোনো তেলের মজুদ না। এই তেল আমেরিকা জমিয়ে রাখে বড় কোনো যুদ্ধ, ভয়াবহ তেল সংকট কিংবা হঠাৎ করে তেলের সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার মতো জরুরি পরিস্থিতির জন্য। এই ভাণ্ডারের নাম হচ্ছে স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ, সংক্ষেপে এসপিআর। কিন্তু এখন এসপিআরে তেলের পরিমাণ কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। তাহলে প্রশ্ন হচ্ছে, আমেরিকা এত দ্রুত নিজের জরুরি তেলের ভাণ্ডার খালি করছে কেন? সামনে যদি আরও বড় কোনো যুদ্ধ কিংবা নতুন তেল সংকট দেখা দেয়, তখন তারা কি করবে? ব্যাপারটা বুঝতে হলে আমাদের একটু পেছনে ১৯৭৩ সালে যেতে হবে। সে সময়ে আরব দেশগুলো সিদ্ধান্ত নেয় যে তারা আমেরিকা সহ কয়েকটি পশ্চিমা দেশের কাছে তেল বিক্রি বন্ধ করে দেবে। এর ফল হচ্ছে ভয়াবহ। বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ বেড়ে যায়। আমেরিকার পেট্রোল পাম্পগুলোতে বিশাল লম্বা লাইন পড়ে আর দেশটির অর্থনীতিও বড় ধাক্কা খায়। এরপর আমেরিকা বুঝতে পারে তেলের জন্য অন্য দেশের উপর পুরোপুরি নির্ভর করে থাকলে চলবে না। তাই ১৯৭৫ সালে তারা তৈরি করে স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ। টেক্সাস আর লুইজিয়ানার মাটির অনেক নিচে বিশাল বিশাল লবণের গহ্বরের মধ্যে এই তেল জমা করে রাখা হয়। এই ব্যবস্থায় প্রায় ৭১৪ মিলিয়ন ব্যারেল তেল সংরক্ষণ করার সক্ষমতা রয়েছে। একসময় সেখানে ৭০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল মজুদ ছিল, অর্থাৎ ভান্ডারটি প্রায় পুরোপুরি ভর্তি ছিল। কিন্তু আসল সমস্যা শুরু হয় গত কয়েক বছরে। ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে হামলা করে, আর তারপরে বিশ্ববাজারে তেলের দাম ভয়ঙ্করভাবে বেড়ে যায়। আর তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে আমেরিকার পেট্রোলের দামও দ্রুত বাড়তে থাকে। তখন বাইডেন প্রশাসন দাম নিয়ন্ত্রণে রাখার জন্য এসপিআর থেকে প্রায় ১৮০ মিলিয়ন তেল বাজারে ছাড়ে। সে সময় আমেরিকার ইতিহাসে এটাই ছিল জরুরি তেলের ভান্ডার থেকে একবারে সবচেয়ে বড় তেল ছাড়ার ঘটনা। উদ্দেশ্য ছিল খুবই পরিষ্কার: বাজারে তেলের সরবরাহ বাড়ানো, যাতে পেট্রোলের দাম কিছুটা হলেও কমে আসে। এরপর আমেরিকা কিছু তেল আবার কিনেছে এবং রিজার্ভ ভরার চেষ্টা করেছে, কিন্তু এসপিআরকে আগের অবস্থায় ফিরিয়ে নিতে পারেনি। ২০২৫ সালের শেষেও সেখানে মোটামুটি ৪০০ মিলিয়ন ব্যারেলের মতো তেল ছিল, অর্থাৎ ২০২২ সালের আগে যে পরিমাণ তেল ছিল সেই ঘাটতি পুরোপুরি পূরণ হয়নি। এরপর আছে ২০২৬ সালের মধ্যপ্রাচ্য সংঘাত। ইরানকে ঘিরে যুদ্ধ শুরু হওয়ার পর হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহনে বড় ধরনের বাধা তৈরি হয়। আর এর ফলে বিশ্ববাজারে তেলের সরবরাহ নিয়ে আবারও ভয়াবহ অনিশ্চয়তা দেখা দেয়। কারণ মনে রাখবেন, হরমুজ প্রণালী দিয়ে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথগুলো একটি। তাই এই সরু পথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল বিশ্বের বিভিন্ন দেশে যায়। যেমন কাতার, সৌদি, এরা সবাই এই পথটা দিয়েই আ তেল রপ্তানি করে। তাই এখানে সামান্য পরিমাণ সমস্যা তৈরি হলে তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যের মধ্যে আটকে থাকে না, পুরো পৃথিবীর তেলের বাজারের উপর ধাক্কা লাগে। এখন তেলের উপর পৃথিবীর প্রায় প্রত্যেকটা দেশেই কোনো না কোনোভাবে নির্ভরশীল। কিন্তু সবচেয়ে বেশি বিপদে পড়ে উন্নয়নশীল দেশগুলো। কারণ তাদের অনেককেই তেলের জন্য আমদানির উপর নির্ভর করতে হয়। আর এই দেশগুলোর একটা বড় অংশ আবার আমেরিকার ঘনিষ্ঠ মিত্র। যুদ্ধের কারণে যখন তেলের সরবরাহ কমে যায় এবং দাম বাড়তে শুরু করে, তখন এসব দেশও অর্থনৈতিক চাপে পড়ে যায়। ফলে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সমালোচনা বাড়তে থাকে। অন্যদিকে কাতার, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলো হরমুজ প্রণালীর সংকটের কারণে স্বাভাবিকভাবে তেল রপ্তানি করতে পারছিল না। তারাও পরিস্থিতি দ্রুত সমাধান করার জন্য আমেরিকার উপর চাপ তৈরি করতে শুরু করে। এই চাপের মধ্যে ট্রাম্প ঘোষণা দেয় আমেরিকা তার স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ থেকে প্রায় সর্বোচ্চ ১৭২ মিলিয়ন ব্যারেল তেল বাজারে ছাড়বে।
আর শুধু আমেরিকা না, আন্তর্জাতিক জ্বালানি সংস্থার ৩২টি দেশ মিলে তাদের জরুরি মজুদ থেকে মোট ৪০০ মিলিয়ন ব্যারেল তেল বাজারে ছাড়ার সিদ্ধান্ত নেয়। এটা ছিল এই সংস্থাটির ইতিহাসে সবচেয়ে বড় সমন্বিত জরুরি তেল ছাড়ার ঘটনা। উদ্দেশ্য ছিল বাজারে তেলের সরবরাহ বাড়িয়ে দাম কিছুটা হলেও নিয়ন্ত্রণে রাখা। কিন্তু এরপর থেকে আমেরিকার নিজের জরুরি তেলের ভাণ্ডার দ্রুত কমতে শুরু করে। ২০ মার্চ এসপিআরে প্রায় ৪১৫ মিলিয়ন ব্যারেল তেল ছিল। এপ্রিলের শেষে সেটা নেমে আসে প্রায় ৩৯৮ মিলিয়নে। মে মাসের শেষে ৩৫৭ মিলিয়ন, জুনের শেষে ৩২৬ মিলিয়ন, আর জুলাইয়ের শেষে প্রায় ৩০৫ মিলিয়ন। আর আগস্টের মাঝামাঝি এসে সে মজুদ নেমে আসে মাত্র ২৯৩ মিলিয়ন ব্যারেলের কাছাকাছি। অর্থাৎ ৫ মাসেরও কম সময়ে আমেরিকার জরুরি তেলের ভাণ্ডার থেকে প্রায় ১২২ মিলিয়ন ব্যারেল তেল চলে গেছে। এটা যদি আমরা শতাংশের হিসাব করি তাহলে রিজার্ভের প্রায় ৩৩% শেষ হয়ে গেছে। এই ভাণ্ডারে প্রায় ৭১৪ মিলিয়ন ব্যারেল তেল রাখার সক্ষমতা রয়েছে, কিন্তু এখন সেখানে আছে মাত্র ২৯৩ মিলিয়ন ব্যারেল। অর্থাৎ আমেরিকার জরুরি তেলের ভাণ্ডার এখন মাত্র ৪১% মতো ভর্তি। এখন কথা হচ্ছে, আমেরিকার ভেতরেও তেলের দাম বাড়ছে, আবার সামনে হচ্ছে মিড টার্ম নির্বাচন। ফলে সাধারণ মানুষ যেন পেট্রোলের দাম নিয়ে ক্ষুব্ধ না হয়, সেই জন্য আমেরিকা নিজে রিজার্ভ থেকে যতটা সম্ভব তেল বাজারে ছেড়ে দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। কিন্তু সমস্যা হলো, এভাবে তেল ছাড়তে থাকলে রিজার্ভ তো ধীরে ধীরে কমতে থাকবে। এখন ধরেন হঠাৎ পৃথিবীর অন্য কোনো জায়গায় আরেকটা যুদ্ধ শুরু হলে, কিংবা বড় কোনো তেল উৎপাদনকারী দেশের রপ্তানি বন্ধ হয়ে গেলে, যেমন সৌদি আরবের তেল রপ্তানিতে বড় কোনো সমস্যা দেখা দিল, অথবা তাদের গুরুত্বপূর্ণ কোনো তেল ক্ষেত্র কিংবা শোধনাগারে হামলা বা অগ্নিকাণ্ড ক্ষেত্রে, তখন বিশ্ববাজারে তেলের সরবরাহ আরও কমে যাবে। আর এমন পরিস্থিতিতে তেলের দাম ব্যারেল প্রতি $২০০ কাছাকাছি চলে যেতে পারে। আর সেটা হলে স্বাভাবিকভাবেই সবাই আমেরিকার দিকে আঙুল তুলবে। কারণ সমালোচকরা বলবে যে আমেরিকা যদি ইরানে হামলা না করতো তাহলে হরমুজ প্রণালীতে এই সংকট তৈরি হতো না, এবং তেলের দামও এভাবে বাড়তো না। তাই আমেরিকা এখন শুধু নিজের দেশের পেট্রোলের দাম কমানোর চেষ্টা করছে না, তারা পুরো আন্তর্জাতিক তেলের বাজারটাকেও কোনোভাবে সামাল দেওয়ার চেষ্টা করছে, যাতে মিত্র দেশগুলো ক্ষুব্ধ না হয় এবং এই সংকট তৈরির জন্য সবাই শুধু আমেরিকাকেই দায়ী না করে। কিন্তু জরুরি রিজার্ভের সবচেয়ে বড় দুর্বলতা হলো, যতক্ষণ সেখানে তেল আছে কেবল ততক্ষণই সেটা ব্যবহার করা সম্ভব। একবার সেই মজুদ যদি বিপজ্জনকভাবে কমে যায়, হঠাৎ নতুন কোনো সংকট তৈরি হলে আমেরিকার হাতে আর আগের মতো বিকল্প থাকবে না। সহজভাবে বললে, আমেরিকার নিরাপত্তার যে তেলের ঢাল ছিল, সেই ঢালটা এখন আগের চেয়ে অনেক পাতলা হয়ে গেছে। আর ইরানের সঙ্গে যুদ্ধ যদি দ্রুত শেষ না হয়, তাহলে তেলের বাজার সামলানোর জন্য আমেরিকার হাতে থাকা জরুরি মজুদ আরও কমতে থাকবে। এক পর্যায়ে নতুন কোনো বড় সংকট মোকাবেলা করার মতো পর্যাপ্ত তেল তাদের হাতে নাও থাকতে পারে। তাই আমেরিকা এখন তেলের দাম কম রাখার জন্য যে সিদ্ধান্ত নিচ্ছে, সেটা হয়তো আজকের সমস্যাকে কিছুটা সামাল দিচ্ছে, কিন্তু একই সঙ্গে ভবিষ্যতের জন্য আরও বড় একটা ঝুঁকি তৈরি করছে। এখন দেখার বিষয় হলো, আমেরিকা আজ ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করে তেলের বাজারকে স্বাভাবিক করতে পারে, নাকি আগেই নিজেদের জরুরি তেলের ভাণ্ডারকে বিপজ্জনকভাবে নিচে নামিয়ে ফেলে।